হাসতে হাসতে অদ্ভুত কান্নাও আসছে, আবার চোখটুক মুছে আবার কাজলটা ঠিক করে আবার ঠিক করেছি। একটা মানুষ বেঁচে আছে কিন্তু তার বলার কোনো রাইট নাই, তার ওপিনিয়ন কেউ কাউন্ট করে না। এটা তো বিভৎস একটা ব্যাপার। সবে বরাতের রাত ছিল, আমার শুট কেন জানি ওই ডেটে শুট পড়েছিল, তো বাসা থেকে ওইটা খুব ছিল। ওই দিন আসার পর খুব ডিজাস্টার একটা মোমেন্ট আমি পার করেছি। তারপর দিন আরেকটা ফিল্মের শ্যুট ছিল, এখানে যেতেও আমার একটু হ্যাসেল হয়েছে, ওদের সঙ্গে একটু হ্যাসেল হচ্ছে, বাসায় হয়েছে। এগুলো আমি আসলে কোনো দিনই কাউকে বলতে পারি নাই। আমি কখনো মনে বলি নাই, যে কেউ বিশ্বাস করেও না। তখন তো বাসা থেকে আমাকে ইচ্ছা করে আম্মারও মানে টাকা পয়সা দিত না, বা গাড়িটাও আমি নিয়ে বের হতে পারতাম না। এমনও হয়েছে যে আমি ইউনিটের গাড়িতে গেছি, নাটকের কথা বলছি প্রথমে, যে বা আমার কাছে টাকাও ছিল না, সো আমি লেট হয়ে গেছে, খাই নাই বা না খেয়ে বাসায় চলে আসছি। বাসায় এসেও তো আসলে রাগারাগি ঝগড়াঝাটি এর মধ্যে তো আর খাওয়া দাওয়া করে, আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছি, ইচ্ছা করেই নাই, হার্ট করার জন্য বা করার জন্য। অ্যান্ড আমার আরেকটা মনে আছে যে সবে বরাতের রাত ছিল, আমার শ্যুট কেন জানি ওই ডেটে শ্যুট পড়েছিল, তো বাসা থেকে ওইটা খুব ছিল। ওই দিন আসার পর খুব ডিজাস্টার একটা মোমেন্ট আমি পার করেছি। তারপর দিন আরেকটা ফিল্মের শ্যুট ছিল, এখানে যেতেও আমার একটু হ্যাসেল হয়েছে, ওদের সঙ্গে একটু হ্যাসেল হচ্ছে, বাসায় হয়েছে। এগুলো আমি আসলে কোনো দিনই কাউকে বলতে পারি নাই যেটা। এরপর আমি গানের শ্যুট করেছি ওর মধ্যেই, ওরকম একটা সিচুয়েশনের মধ্যে, লিপস্টিক দিয়ে মেকআপ গেট আপ নিয়ে হাসতে হাসতে অদ্ভুত কান্নাও আসছে, আবার চোখটুক মুছে আবার কাজলটা ঠিক করে আবার শুট করেছি। কোর্স হয়, এটা আসলে লজ্জার কিছু নাই, হয়। এবং আমার এটা ফিল হয় কি, একটা মানুষ হিসাবে এবং মেয়ে হিসাবে, একটা মেয়ের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রাখা, নিজে আর্ন করাটা খুব জরুরি। বাবার থাকুক না থাকুক, হাজব্যান্ডের থাকুক না থাকুক, ভাইদের থাকুক না থাকুক, বা সে তার কিছুই না থাকুক, তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা এবং সে নিজে আর্ন করার যে জায়গাটা ওটা ক্রিয়েট করে। এবং প্রত্যেকটা মানুষেরই এটা আছে কিছু না কিছু। ধরো আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমি রান্না করতে পারি, ওইটা দিয়েও আমি কিন্তু কিছু আর্ন করতে পারি। আদারওয়াইজ ওর ওপিনিয়ন থাকে না, ও কিছু বলতে যাবে মধ্যে কিছু আনইজি কাজ করে, যে আচ্ছা বলবো, এটা তো কিভাবে বলবো। একটা মানুষের এরকম করে বেঁচে থাকার মানেটা আমার খুব ভয় লাগে, যে এটা কিভাবে সম্ভব, আরেকজনের উপর টোটালি ডিপেন্ডেন্ট। এটা আমার অনেক ভয়ের একটা ব্যাপার মনে হয়, কিভাবে সম্ভব আমি জানি না। একটা মানুষ বেঁচে আছে কিন্তু তার বলার কোনো রাইট নাই, তার ওপিনিয়ন কেউ কাউন্ট করে না। এটা তো বিভৎস একটা ব্যাপার। রাজত্ব যখন হ্যাপেন, রাজত্ব একটা গান ছিল, তুমি ছাড়া। আমাকে দেশের বাইরের এত মানুষ নক দিয়েছে, এবং এমন এমন জায়গার মানুষজন তুমি ছাড়া গানটা দেখে এবং ভিডিওটা ক্লিপ দেখে, যে ইউ ডিড ভেরি গুড। আমাদের দেশে এরকম একজন প্রেজেন্টেবল, এত স্মার্ট একজন হিরোইন আছে, এটা আমরা খুব প্রাউড ফিল করি। আমি চিনি না এরকম অনেক মানুষ, এবং খুব ভালো ভালো জায়গার মানুষজন। সেটা আমাকে অনেক মানে যারা ইউজুয়ালি বাংলা ছবি দেখে না, তারা দেখেছে রাজত্বর যে গানটা, যে এত আর্টিস্টিক ওয়েতে বাংলা ছবি হচ্ছে, আবার ইটস নাইস। থ্যাংক ইউ সো মাচ এরকম কাজ আমাদেরকে দেওয়ার জন্য। আপনি এরকমই থাকবেন, আপনি প্লিজ কাজ করবেন, আমরা আরও কাজ দেখতে চাই। সো আমি বলবো না আমার কিচ্ছু ছিল না, আমার মানুষের, আল্লাহর রহমতে মানুষের কাছ থেকে যে আমি শুনছি, আননোন মানুষ, চিনি না, জানি না, অনেক দূরের মানুষ, অনেক বড় বড় জায়গার মানুষ, অনেক মানে এমন একটা মানুষ ভালোবেসে এতগুলো আম পাঠিয়ে দিল, এই সিজনে আরেকটা জিনিস পাঠিয়ে দিল। তো এগুলো আমি এত পেয়েছি, এটার জন্য আমি ব্লেসড আমি বলবো। কম বিষয়টা না, আসলে যখন সার্চের একটা গল্প ছিল, এটা সবার জানা। তারপর আমার ব্রেক, তারপর দেহরক্ষী যখন সুপারহিট হলো, তখন তো ওনার সঙ্গে আমার অ্যাকশন জেসমিন, দেন রাজত্ব। তারপর কিন্তু আমি বিজলিটা আমার প্রোডাকশনের ছবি, আমি ওনাকে সাইন করেছিলাম অ্যাজ প্রোডিউসার। সো আমার জায়গা থেকে আমি ওনার কাছে গ্রেটফুল, যে উনি আমাকে হাতে খড়ি অনেক কিছু শিখিয়েছেন না, বড় পর্দার কাজটা, ফিল্মে নিজেকে প্রেজেন্ট করা, অ্যাকশন প্যাটার্নটা। আমাদের থাকে না যে ডিরেক্টর হিরোর একটা জুটি, ডিরেক্টর হিরোইনের একটা জুটি, আমাদেরকে মানুষ স্ক্রিনে দেখতে পছন্দ করতো ওনার কাজটা, এবং সুপারহিট ছবি। সো এরপরে কিন্তু কি হয়েছে, বিজলির পর কিন্তু আমি আমার মতো করে কাজ করছি, উনিও ওনার মতো করে কাজ করছে, ওরকম আর ওইভাবে হয় না। উনি, এটা প্রেমের বিষয় তো এটা না, প্রডিউসারের তো আসতে হবে কাজের জন্য বা কিছু, উনি তো এখানে সেটেল না, উনি তো বাইরে থাকেন। সো উনিও অন্য কাজের ইয়েতে চলে গেলেন, অগ্নি করলেন, আমিও এর মধ্যে 4-5টা ছবি করলাম। বেশি কাজ কিন্তু হয় নাই, বাট ছবিগুলো খুব ভালো ছিল, এই জন্য মানুষ বলছে। কাজ কিন্তু বেশি করা হয় নাই, এর থেকে বেশি কাজ মানুষ একসঙ্গে করে। আমি মানে খুবই প্রফেশনাল একজন মানুষ। একটা ভাই বোনের মধ্যেও
তারপরেও কিন্তু অনেক মিসকমিউনিকেশন হয়, বাবা মার সঙ্গেও মানে কখনো কখনো কথা কাটাকাটি হয়। না না না, আমি বলছি ইটস নর্মাল যে ফ্রেন্ডের মধ্যে বা ডিরেক্টর বা আর্টিস্ট এদের মধ্যে যে কথা কাটাকাটি, আমরা মানুষ দিন শেষে। এই যে তোমার সাথে আমি এত, তোমার উপর আমার একটা রাইট ক্রিয়েট হয়ে যায় সাম, আমরা তো মানুষ, যতই আমরা মানে ভঙ্গি করি যে না 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 এখানে রিলেশন হয় না, হয় বাবা হয়। সো আমার একটা অভিমান তোমার উপর হতেও পারে, আমি প্রথমে বললাম না, পরে বলে দিলাম, তুমিও বলতে পারো, আমাদের হয়েছিল, ইনফ্যাক্ট নর্মাল, মানুষের হিউম্যান নেচার এটা, মানুষের এটা হতে পারে। যদি ওরকম কাজের কোনো ইয়ে হয় যে ওনার জনরার কোনো কাজ বা আমাকে যদি দরকার পড়ে, আমি এটাতে আমার ডেফিনেটলি, উনি আমার মনে হয় উনি যত ট্যালেন্টেড ওই হিসেবে উনি অনেক কম কাজ করে, ওইভাবে দেখানো হয় না। ডিজিটাল টাইমে আমি বলবো যে উনি ছিল একটা আমাদের জন্য জেল, তাই না? ওই সময়টা উনি খুব ভালো কাজ করেছে। অগ্নি ছিল 2019 এপ্রিল 5 আমার বাবা মারা গেছে যেদিন, আমি শুটে ছিলাম কলকাতায়, অ্যান্ড দার্জিলিংয়ে শ্যুট ছিল, তখন ওখানে নেটওয়ার্কের কিছু প্রবলেম ছিল। 1 এপ্রিল আব্বার বার্থডে ছিল, তো আমি তখন কথা বলেছি, উইশ করেছি, কেক কাটলো, দেখলাম। 2-3 দিন আমি ইয়ের জন্য কথা বলতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, বা রাত হয়ে যেত, বাবা ঘুমিয়ে যেত। মাঝখানে আরেকদিন কথা হয়েছে, বাট লাস্টের 2 দিন বাবা মারা যাওয়ার আমি কথা বলতে পারি নাই, যে আমি তো চলেই আসবো, মানে আমার 7-8 তারিখে আসার কথা ছিল। ওই টাইমটা আমি এখনো আমার রিগ্রেট হয় যে আমি আসলে ওই শ্যুটটা যদি আগে শেষ করে ফেলতাম, বা টাইমটা আমি একটু পরে দিতাম বা আগে দিতাম, ওই টাইমটা কেন আমি বাবার সঙ্গে ছিলাম না। সবসময় বাবার সঙ্গে ছিলাম, বাসায় ছিল, হাসপাতালে রেখে তো আমি করতাম, বাট বাসায় ছিল, ঠিক ছিল। এবং আমার মা আর ছোটো বোন তখন অস্ট্রেলিয়া থেকে আসছে, জাস্ট তার 2 দিন আগে আমি চলে গেছি আর কি, যে আমি শ্যুটটা করে আসি, তারপর বাবাকে নিয়ে আমি থাইল্যান্ড যাব, ইন্ডিয়া যাব, তারপরে অস্ট্রেলিয়া যাব, এরকম প্ল্যান করা। বাবার ভিসাটাও একদম রেডি সব। ওই সময়টা আমার জন্য আমি আমার মনে প্রত্যেক রাতে আমার একবার করে হলেও এটা মাথায় আসে যে ইস, আমি কেন ডেটসগুলো কেন এরকম করলাম না। আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোমেন্ট আমার বাবার সঙ্গে থাকার দরকার ছিল, আমি বুঝতে পারি নাই তখন, এবং এতটাও সিক উনি ছিলেনও না। সাডেনলি বাবা খুব ভালোভাবেই একদম ঘুমের মধ্যে মারা গেছেন, এবং আমার মনে আছে ওই রাত 3টার সময় আমি শ্যুট করে আসছি, 1:30-2 বাজে, আমি খুব টায়ার্ড। আমার সঙ্গে আমার রুমে ছিল মৌসুমি, হেয়ার স্টাইলিস্ট কলকাতায়, ওকে বলছি যে আমার খুব খারাপ লাগতেছে, কেমন যেন লাগতেছে, উইয়ার্ড, অদ্ভুত, আমার গলা বারবার শুকায় যাচ্ছে, আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে, কাঁপছে, গরমের দিন। মানে এটা না, এই ফিলিংটা আমার এখনো মনে আছে ক্লিয়ার একেবারে। ওই মোমেন্টটা মানে তার 5-6 মিনিটের মধ্যে আমাকে আমার ছোট বোন ফোন দিয়ে বলে আব্বা ঠাস করে খাট থেকে পড়ে গেছে, এই 5-6 মিনিট আগে, কথা বলছে না। মানে এরকম যে ফিল্মে আমরা দেখি না, যে এরকম ফিল করে বাবা মার জন্য বা কারোর জন্য, আমি ওই ফিলিংটা আমার স্টিল মনে আছে। আমি খালি বলছি যে তুমি ইয়ে দিয়ে, ও ডক্টর, আমি বলছি তুমি এ দিয়ে হাতে একটু ফুটো ফুটো করে ব্লাড বের করো, স্ট্রোক করেছে হয়তো বা, আর আমি আসছি। ভোর রাতে আমি এয়ারপোর্টে গিয়ে চলে গেছি হোটেল থেকে, বাট ওই দিন ফ্রাইডে ছিল, কোনো ফ্লাইট পাওয়া যাচ্ছে না, 2-3 ঘন্টা এয়ারপোর্টে বসে একজনের ফ্লাইট ক্যান্সেল, মানে টিকিট ক্যান্সেল হয়েছে, ওইটা নিয়ে আমি আসছি আর কি। এসে আমাকে ফোনে বলেছে আব্বাকে স্কোয়ারে নিয়েছে, আছে মানে লাইফ সাপোর্টে আছে, কিন্তু আসলে বাবা নাই। স্কোয়ারে গিয়ে মানে যখন দেখলো যে না আসলে ইয়ে নাই, নেওয়া হয়েছিল ইয়ে করার জন্য, আমি তো লাইনে ছিলাম কিছুক্ষণ, শুধু 1 ঘন্টা জার্নির সময়টা। বাট আমাকে যখন এয়ারপোর্ট থেকে বলছে যে তুমি স্কোয়ারে এসো না, বাসায় চলে আসো একবার, আমি বললাম কেন? বাবা তো হসপিটাল, আমি আগে হসপিটাল আসবো, বাসায় যাব না। তো বলতে চাচ্ছে না আর কি, আমার কাজিনরা ফোন দিচ্ছে, এরা ক্রেজি ফ্যান। আমার যেটা ভয় লাগে ব্লাড দিয়ে কাটাকাটি লিখা এবং এরকম দেখানো, মানে এটা দেখেছি পর্যন্ত আমি। সো আমি রিকোয়েস্ট করেছি যে প্লিজ এরকম না, আমি বুঝতে পেরেছি ইউ লাভ মি, আমার কাজ অনেক পছন্দ, আমি মানে অনেক ডেডিকেটেড, বাট এরকম কাটা ছেঁড়া কাটাকাটি এগুলো আমার পছন্দ না। দেশের বাইরে তো আছে, মানে দেশের বাইরের মানুষজন আরো বেশি করে, মানে কাজ কাম ছেড়ে দিয়ে এসে লেগে থাকে, এবং এত খাওয়া দাওয়া ওরা এত আপ্যায়ন করে দেশের বাইরে গেলে, এটা মানে মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি। মানে দেশের বাইরে যখন কাজ করি তখন মনে হয় যেন আমি দেশেই আছি, মানে পুরো টেবিল ভর্তি খাওয়া দাওয়া, না খুব মাইন্ড করে, না খেতেই হবে, খেয়ে যাবেন, এটা সেটা, মানে একদম নিয়ে আসে, নিয়ে যায়, গাড়ি নিয়ে চলে আসে, অনেক দূরে লোকেশন, তারপরেও চলে আসে।